আজ পড়ে শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প প্রাগ ঐতিহাসিক। সমস্ত বর্ষাকালটা ভিখু ভয়ানক কষ্ট পাইয়াছে। আষাঢ় মাসে প্রথমে বসন্তপুরে বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করিতে গিয়া তাহাদের দলকে দল ধরা পড়িয়া যায়। 11 জনের মধ্যে কেবল ভিখুই কাঁধে একটা বর্ষার খোঁচা খাইয়া পালাইতে পারিয়াছিল। রাতারাতি 10 মাইল দূরের মাথা ভাঙা পুলটার নিচে পৌঁছাইয়া অর্ধেকটা শরীর কাদায় ডুবাইয়া সর্বনের মধ্যে দিনের বেলায় লুকাইয়া ছিল। রাতে আরও নকশপথ হাঁটিয়া একেবারে পেল্লাদ বাগদির বাড়ি চিতলপুরে। পেল্লাদ তাহাকে আশ্রয় দেয় নাই। কাঁদরা দেখাইয়া বলিয়াছিল, ঘাওখান সহজ নয় স্যাঙ্গাত, উটি পাকবো, গা ফুলবো, জানাজানি হইয়া গেলে আমি কনে যামু? খুনটা যদি না করতিস। তরেই খুন করতে মন লইতেছে পেল্লাদ। এই জন্মে না স্যাঙ্গাত, বোন কাছেই ছিল, মাইল 5 উত্তরে। ভিখু অগত্যা বনেই আশ্রয় লইল। পেল্লাদ নিজে বাঁশ কাটিয়া বনের একটা দুর্গম অংশে সিঞ্জুরি গাছের ঝোপের মধ্যে তাহাকে একটা মাচা বাঁধিয়া দিল। তালপাতা দিয়া একটা আচ্ছাদনও করিয়া দিল। বলিল, বাদলায় বাঘটাক সব পাহাড়ের উপরে গেছে গা, সাপে যদি না কাটে তো আরাম কইরাই থাকবি ভিখু। খামু কি? চিঁড়া গুড় দিলাম যে, 2 দিন বাদে ভাত লইয়া আসুম, রোজ আইলে মানুষে সন্দেহ করব। কাঁধের খাটি লতা পাতা দিয়া বাঁধিয়া আবার আসিবার আশ্বাস দিয়া পেল্লাদ চলিয়া গেল। রাত্রে ভিখুর জ্বর আসিল। পরদিন টের পাওয়া গেল পেল্লাদের কথাই ঠিক। কাঁধের ঘা ভিখুর দুনাইয়া উঠিয়াছে, ডান হাতটি ফুলিয়া ঢোল হইয়া গিয়াছে এবং হাতটি তাহার নাড়িবার সামর্থ্য নাই। বর্ষাকালে যে বনে বাঘ বাস করিতে চায় না, এমনই অবস্থা সেই বনে জলে ভিজিয়া মশা ও পোকার উৎপাত সহিয়া দেহের কোনো না কোনো অংশ হইতে ঘণ্টায় একটা করিয়া চোখ টানিয়া ছাড়াইয়া জ্বরে ও ঘায়ের ব্যথায় ঢুকিতে ঢুকিতে ভিখু 2 দিন 2 রাত্রি সংকীর্ণ মাচাটুকুর উপর কাটাইয়া দিল। বৃষ্টির সময় ছাড় লাগিয়া সে ভিজিয়া গেল। রোদের সময় ভাবসা গুমোটে সে হাঁপাইয়া হাঁপাইয়া শ্বাস টানিল। পোকার অত্যাচারে দিবারাত্রি তাহার এক মুহূর্তে স্বস্তি রইল না। পেল্লাদ কয়েকটা বিড়ি দিয়া গিয়াছিল, সেগুলি ফুরাইয়া গিয়াছে। 3-4 দিনের মতো চিড়া আছে বটে, কিন্তু গুড় একটুও নাই। গুড় ফুরাইয়াছে, কিন্তু গুড়ের লোভে যে লাল পিঁমড়াগুলি ঝাঁক বাঁধিয়া আসিয়াছিল, তাহারা এখনো মাচার উপর ভিড় করিয়া আছে। ওদের হতাশার জ্বালা ভিখুই অবিরত ভোগ করিতেছে সর্বাঙ্গে। মনে মনে পেল্লাদের মৃত্যু কামনা করিতে করিতে ভিখু তবু বাঁচিবার জন্য প্রাণপণে যুঝিতে লাগিল। যেদিন পেল্লাদের আসিবার কথা, সেদিন সকালে কলসির জলটাও তার ফুরাইয়া গেল। বিকাল পর্যন্ত পেল্লাদের জন্য অপেক্ষা করিয়া তৃষ্ণার পীড়না সহ্য করিতে না পারিয়া কলসিটা লইয়া সে কত কষ্টে খানিক দূরের নালা হইতে 8 কলসি জল ভরিয়া আনিয়া আবার মাচায় উঠিল। তাহার বর্ণনা হয় না। অসহ্য ক্ষুধা পাইলে চিঁড়া চিবাইয়া সে পেট ভরাইল। এক হাতে ক্রমাগত পোকা ও পিঁপড়েগুলি টিপিয়া মারিল। বিষাক্ত রস শুষিয়া লইবে বলিয়া জোঁক ধরিয়া নিজেই ঘায়ের চারিদিকে লাগাইয়া দিল। সবুজ রঙের একটা সাপকে একবার মাথার কাছে সিঞ্জুরি গাছের পাতার ফাঁকে উঁকি দিতে দেখিয়া পুরা 2 ঘণ্টা লাঠি হাতে সেদিকে চাহিয়া বসিয়া রহিল এবং তাহার পর 2-1 ঘণ্টা চারিদিকে ঝোপের ঝপাঝপ লাঠির বাড়ি দিয়া যথাসাধ্য শব্দ করিয়া তাড়াইতে লাগিল। মরিবে না, সে কিছুতেই মরিবে না। বনের পশু যে অবস্থায় বাঁচে না, সেই অবস্থায় মানুষ সে বাঁচিবেই। পেল্লাদ গ্রামান্তরে কুটুমবাড়ি গিয়াছিল। পরদিনও সে আসিল না। কুটুমবাড়ির বিবাহ উৎসবের তাড়ি টানিয়া বেহুশ হইয়া পড়িয়া রহিল। বনের মধ্যে ভিখু কিভাবে দিনরাত্রি কাটাইতেছে, 3 দিনের মধ্যে সে কথা তাহার একবারও মনে পড়িল না। ইতিমধ্যে ভিখুর পা পচিয়া উঠিয়া লালচে রস গড়াইতে আরম্ভ করিয়াছে। শরীরও তাহার অল্প অল্প ফুলিয়াছে। জ্বরটা একটু কমিয়াছে, কিন্তু সর্বাঙ্গের অসহ্য বেদনা দম ছুটানো তাড়ির নেশার মতোই ভিখুকে আচ্ছন্ন অভিভূত করিয়া ফেলিয়াছে। সে আর এখন ক্ষুধা তৃষ্ণা অনুভব করিতে পারে না। যোগেরা তাহার রক্ত শুষিয়া কুচি পটলের মতো ফুলিয়া উঠিয়া আপনা হইতেই নিচে খসিয়া পড়িয়া যায়, সে টেরও পায় না। পায়ের ধাক্কায় জলের কলসিটা একসময় নিচে পড়িয়া ভাঙিয়া যায়। বৃষ্টির জলে ভিজিয়া পুঁটুলির চিঁড়াগুলি পচিতে আরম্ভ করে। তাহার ঘায়ের গন্ধে আকৃষ্ট হইয়া মাচার আশেপাশে শিয়াল ঘুরিয়া বেড়ায়। বাড়ি হইতে ফিরিয়া বিকালের দিকে ভিখুর খবর লইতে গিয়া ব্যাপার দেখিয়া পেল্লাদ গম্ভীরভাবে মাথা নাড়িল। ভিখুর জন্য 1 বাটি ভাত ও কয়েকটি পুঁটি মাছ ভাজা
আর একটু পুঁই চচ্চড়ি সে সঙ্গে লইয়া গিয়াছিল। সন্ধ্যা পর্যন্ত কাছে বসিয়া থাকিয়া ওগুলি সে নিজেই খাইয়া ফেলিল। তারপর বাড়ি গিয়া বাঁশের একটা ছোট মই ও তাহার বোনাই ভরতকে সঙ্গে করিয়া ফিরিয়া আসিল। মইয়ে শোয়াইয়া তাহারা দুজনে ভিকুকে বাড়ি লইয়া গেল। ঘরের মাচার উপর খড় বিছাইয়া শয্যা রচনা করিয়া তাহাকে শোয়াইয়া রাখিল। আর এমনই শক্ত প্রাণ ভিকুর যে শুধু এইটুকু আশ্রয় পাইয়াই বিনা চিকিৎসায় ও একরকম বিনা যত্নেই এক মুমূর্ষু অবস্থায় কাটাইয়া সে ক্রমে ক্রমে নিশ্চিত মরণকে জয় করিয়া ফেলিল। কিন্তু ডান হাতটি তাহার আর ভালো হইল না। গাছের মরা ডালের মতো শুকাইয়া গিয়া অবশ অকর্মণ্য হইয়া পড়িল। প্রথমে অতি কষ্টে হাতটি সে একটু নাড়িতে পারিত, কিন্তু শেষ পর্যন্ত সে ক্ষমতাটুকু তাহার নষ্ট হইয়া গেল। কাঁধের গা শুকাইয়া আসিবার পর বাড়িতে বাহিরের লোক কেউ উপস্থিত না থাকিলে ভিখু তাহার একটিমাত্র হাতের সাহায্যে মধ্যে মধ্যে বাঁশের মই বাহিয়া নামিতে লাগিল এবং একদিন সন্ধ্যার সময় এক কাণ্ড করিয়া বসিল। পেল্লাদ সে সময় বাড়ি ছিল না, ভরতের সঙ্গে তাড়ি গিলিতে বাহির হইয়া গিয়াছিল। পেল্লাদের বোন গিয়াছিল ঘাটে। পেল্লাদের বউ ছেলেকে ঘরে শোয়াইতে আসিয়া ভিকুর চাহুনি দেখিয়া তাড়াতাড়ি পালাইয়া যাইতেছিল। ভিকু তাহার একটা হাত চাপিয়া ধরিল, কিন্তু পেল্লাদের বউ বাগদির মেয়ে, দুর্বল শরীরে বাঁ হাতে তাহাকে আয়ত্ত করা সহজ নয়। এক ঝটকায় হাত ছাড়াইয়া সে গাল দিতে দিতে চলিয়া গেল। পেল্লাদ বাড়ি ফিরিলে সব বলিয়া দিল। তাড়ির নেশায় পেল্লাদের মনে হইল এমন নেমখারাম মানুষটাকে একেবারে খুন করিয়া ফেলা কর্তব্য। হাতের মোটা বাঁশের লাঠিটা বইয়ের পিঠে একঘা বসাইয়া দিয়া ভিকুর মাথা ফাটাইতে গিয়া নেশার মধ্যেও কিন্তু টের পাইতে বাকি রইল না যে কাজটা যত বড় কর্তব্যই হোক সম্ভব একেবারেই নয়। ভিকু তাহার ধারালো দাঁটি বাঁ হাতে শক্ত করিয়া বাগাইয়া ধরিয়া আছে, সুতরাং খুনাখুনির পরিবর্তে তাহাদের মধ্যে কিছু অশ্লীল কথার আদান প্রদান হইয়া গেল। শেষে প্রহ্লাদ বলিল, তোর লাইগা আমার 7 টাকা খরচ গেছে, টাকাটা দে, দিয়া বাহির হ আমার বাড়ি থাইকা, দূর হ। ভিকু বলিল, আমার কোমরে একটা বাজু বাইন্ধা রাখছিলাম, তুই চুরি করছস, আগে আমার বাজু ফিরাইয়া দে তবে যামো। তোর বাজুর খবর জানে কেডারে? বাজু দে কইলাম প্রহ্লাদ, ভালো চাস তো। বাজু না দিলি শাহবাড়ির মেজকর্তার মতো গলাটা তোর এক কোপে দুফাঁক কইরা ফেলুম, এই তোরে আমি কইয়া রাখলাম। বাজু পালিয়ে আমি অখনই যাব গিয়া। কিন্তু বাজু ভিকু ফেরত পাইল না। তাহাদের বিদায়ের মধ্যে ভরত আসিয়া পড়ায় দুজনে মিলিয়া ভিকুকে তাহারা কায়দা করিয়া ফেলিল। পেল্লাদের বাহুমূলে একটা কামড় বসাইয়া দেয়া ছাড়া দুর্বল পঙ্গু ভিকু আর বিশেষ কিছুই করিয়া উঠিতে পারিল না। পেল্লাদও তাহার বোনাই তাহাকে মারিতে মারিতে আধমারা করিয়া বাড়ির বাহিরে বাহির করিয়া দিল। ভিকু শুকাইয়া আসা ঘা ফাটিয়া রক্ত পড়িতেছিল। হাত দিয়া রক্ত মুছিতে মুছিতে ধুঁকিতে ধুঁকিতে সে চলিয়া গেল। রাত্রির অন্ধকারে সে কোথায় গেল কেহই তাহা জানিতে পারিল না বটে, কিন্তু দুপুর রাতে পেল্লাদের ঘর জ্বলিয়া উঠিয়া বাগদিপাড়ায় ভীষণ হইচই বাঁধাইয়া দিল। পেল্লাদ কপাল চাবড়াইয়া বলিতে লাগিল, হায় সর্বনাশ, ঘরকে আমি শুনিয়া আইছিল, হায় সর্বনাশ। কিন্তু পুলিশের টানাটানির ভয়ে মুখ ফুটিয়া বেচারা ভিকুর নামটা পর্যন্ত করিতে পারিল না। সেই রাত্রি হইতে ভিকুর আদিম অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায় আরম্ভ হইল। চিতলপুরের পাশে একটা নদী আছে। পেল্লাদের ঘরে আগুন দিয়া আসিয়া একটি জেলে ডুঙি চুরি করিয়া ভিকু নদীর স্রোতে ভাসিয়া গিয়াছিল। লগি ঠেলিবার সামর্থ্য তাহার ছিল না। চ্যাপটা বাঁশকে হালের মতো করিয়া ধরিয়া রাখিয়া সে সমস্ত রাত কোনো রকমে নৌকার মুখ সিধা করিয়া রাখিয়াছিল। সকাল হওয়ার আগে শুধু স্রোতের টানে সে বেশি দূর আগাইতে পারে নাই। ভিকুর মনে আশঙ্কা ছিল ঘরে আগুন দেওয়ার শোধ লইতে পেল্লাদ হয়তো তাহার নামটা প্রকাশ করিয়া দেবে, মনের জ্বালা নিজের অসুবিধার কথাটা ভাবিবে না। পুলিশ বহুদিন যাবৎ তাহাকে ধরিবার চেষ্টা করিতেছে। বৈকুণ্ঠ সার বাড়িতে খুনটা হওয়ার ফলে চেষ্টা তাহাদের বাড়িয়াছে বই কমে নাই। পেল্লাদের কাছে খবর পাইলে পুলিশ আশেপাশে চারিদিকে তার খোঁজ করিবে। 20-30 মাইলের মধ্যে লোকালয়ে মুখ দেখানো তাহার পক্ষে বিপদের কথা। কিন্তু ভিকু তখন মরিয়া হইয়া উঠিয়াছে। কাল বিকাল হইতে সে কিছু খায় নাই। দুজন জোয়ান মানুষের হাতে বেদম মার খাইয়া এখনও দুর্বল শরীরটা তাহার ব্যথায় আড়ষ্ট হইয়া আছে। ভোর ভোর মহকুমা শহরের ঘাটের সামনে পৌঁছাইয়া
সে ঘাটে নৌকা লাগাইল। নদীর জলে ডুবিয়া ডুবিয়া স্নান করিয়া গায়ে রক্তচিহ্ন ধুইয়া ফেলিয়া শহরের ভিতর প্রবেশ করিল। ক্ষুধায় সে চোখে অন্ধকার দেখিতেছিল। একটি পয়সাও তার সঙ্গে নাই যে মুড়ি কিনিয়া খায়। বাজারের রাস্তায় প্রথম যে ভদ্রলোকটির সঙ্গে তাহার দেখা হইল, তাহারই সামনে হাত পাতিয়া সে বলিল, 2 পয়সা দিবান কর্তা? তাহার মাথায় জটা বাঁধা চাপ চাপ রুক্ষ ধূসর চুল, কোমরে জড়ানো মাটির মতো ময়লা ছেঁড়া ন্যাকড়া, আর দড়ির মতো শীর্ণ দোদুল্যমান হাতটি দেখিয়া ভদ্রলোকটির বুঝি দয়াই হইল। তিনি তাহাকে 1 পয়সা দান করিলেন। ভিখু বলিল, 1 দিলেন বাবু, আর 1 দেন। ভদ্রলোক চটিয়া বলিলেন, 1 দিলাম তাতে হলো না, ভাগ। এক মুহূর্তের জন্য মনে হইল ভিখু বুঝি তাহাকে একটি বিশ্রী গালি দিয়া বসে, কিন্তু সে আত্মসম্বরণ করিল। গাল দেওয়ার বদলে আরক্ত চোখে তাহার দিকে একবার কটমট করিয়া তাকাইয়া সামনের মুড়িমুড়কির দোকানে গিয়া পয়সাটা দিয়া মুড়ি কিনিয়া গোগ্রাসে গিলিতে আরম্ভ করিল। সেই হইল তাহার ভিক্ষা করিবার হাতে করি। কয়েকদিনের ভিতরেই সে পৃথিবীর বহু পুরাতন ব্যবসাটির এই প্রকাশ্যতম বিভাগের আইন কানুন সব শিখিয়া ফেলিল। আবেদনের ভঙ্গি ও ভাষা তাহার জন্ম ভিখারির মতো আয়ত্ত হইয়া গেল। শরীর এখন আর সে একেবারেই সাপ করে না। মাথার চুল তাহার ক্রমেই জট বাঁধিয়া দলা দলা হইয়া যায়, এবং তাহাতে অনেকগুলি উপুন পরিবার দিনের পর দিন বংশবৃদ্ধি করিয়া চলে। ভিখু মাঝে মাঝে খ্যাপার মতো 2 হাতে মাথা চুলকায়, কিন্তু বাড়তি চুল কাটিয়া ফেলিতে ভরসা পায় না। ভিক্ষা করিয়া সে একটি ছেঁড়া কোট পাইয়াছে। কাঁধের ক্ষতচিহ্নটা ঢাকিয়া রাখিবার জন্য দারুণ গুমোটের সময়ও সে কোটটা গায়ে চাপাইয়া রাখে। শুকনো হাতখানা তাহার ব্যবসার সবচেয়ে জোরালো বিজ্ঞাপন। এই অঙ্গটি ঢাকিয়া রাখিলে তাহা চলে না। কোটের ডান দিকের হাতটি সে তাই বগলের কাছ হইতে ছিঁড়িয়া বাদ দিয়াছে। একটা টিনের মগ ও লাঠিও সে সংগ্রহ করিয়া লইয়াছে। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত বাজারের কাছে রাস্তার ধারে একটা তেঁতুল গাছের নিচে বসিয়া সে ভিক্ষা করে। সকালে 1 পয়সার মুড়ি খাইয়া নেয়, দুপুরে বাজারের খানিক তফাতে একটা পোড়ো বাগানের মধ্যে ঢুকিয়া বটগাছের নিচে ইটের উনুনে মেটে হাঁড়িতে ভাত রান্না করে। মাটির মালসায় কোনোদিন রাতে ছোট মাছ, কোনোদিন বা তরকারি। পেট ভরিয়া খাইয়া বটগাছটাতেই হেলান দিয়া বসিয়া আরামে বিড়ি টানে। তারপর আবার তেঁতুল গাছটার নিচে গিয়া বসে। সারাটা দিন শ্বাস টানা কাদরানির সঙ্গে সে পড়িয়া যায়। হেই বাবা, 1 পয়সা আমায় দিলে ভগবান দিবে। হেই বাবা, 1 পয়সা। অনেক প্রাচীন বুলির মতো ভিক্ষার নৈবনৈবচ শ্লোকটা আসলে অসত্য। সারাদিনে ভিক্ষুর সামনে দিয়া 1000-1500 লোক যাতায়াত করে, এবং গড়ে প্রতি 50 জনের মধ্যে 1 জন তাহাকে পয়সা অথবা আদলা দেয়। আদলা সংখ্যায় বেশি হইলেও সারাদিনে ভিক্ষুর 5-6 আনা রোজগার হয়, কিন্তু সাধারণত তার উপার্জন 8 আনার কাছাকাছি। সপ্তাহে এখানে 2 দিন হাট বসে। হাটবারের উপার্জন তাহার একটা পুরো টাকার নিচে নামে না। এখন বর্ষাকাল অতিক্রান্ত হইয়া গিয়াছে। নদীর 2 তীরে কাশে সাদা হইয়া উঠিয়াছে। নদীর কাছে ঝিন্নু মাঝির বাড়ির পাশে ভাঙা চালাটি ভিখু মাসিক 8 আনায় ভাড়া লইয়াছে। রাত্রে সে ওখানেই শুইয়া থাকে। ম্যালেরিয়ায় মৃত এক ব্যক্তির জীর্ণ কিন্তু পুরো একটি কাঁথা সংগ্রহ করিয়াছে। লোকের বাড়ির খড়ের গাদা হইতে চুরি করিয়া আনা খড় বিছাইয়া তাহার উপর কাঁথা পাতিয়া সে আরাম করিয়া ঘুমায়। মাঝে মাঝে শহরের ভিতরে গৃহস্থ বাড়িতে ভিক্ষা করিতে গিয়া সে কয়েকখানা ছেঁড়া কাপড় পাইয়াছে, তাই পুঁটুলি করিয়া বালিশের মতো ব্যবহার করে। রাত্রে নদীর জলো বাতাসে শীত করিতে থাকিলে পুঁটুলি খুলিয়া একটি কাপড় গায়ে জড়াইয়া লয়। সুখে থাকিয়া এবং পেট ভরিয়া খাইয়া কিছুদিনের মধ্যে ভিখুর দেহে পূর্বের স্বাস্থ্য ফিরিয়া আসিল। তার ছাতি ফুলিয়া উঠিল। প্রত্যেকটি অঙ্গ সঞ্চালনে হাতের ও পিঠের মাংসপেশি নাচিয়া উঠিতে লাগিল। অবরুদ্ধ শক্তির উত্তেজনায় ক্রমে ক্রমে তাহার মেজাজ উদ্ধত ও অসহিষ্ণু হইয়া পড়িল। অভ্যস্ত বুলি আওড়াইয়া কাতরভাবেই সে এখনো ভিক্ষা না পাইলে তাহার ক্রোধের সীমা থাকে না। পথে লোকজন না থাকিলে তাহার প্রতি উদাসীন পথিককে সে অশ্লীল গাল দিয়া বসে। 1 পয়সার জিনিস কিনিয়া ফাও না পাইলে দোকানিকে মারিতে ওঠে। নদীর ঘাটে মেয়েরা স্নান করিতে নামিলে ভিক্ষা চাইবার ছলে জলের ধারে গিয়া দাঁড়ায়। মেয়েরা ভয় পাইলে সে খুশি হয় এবং সরিয়া যাইতে বলিলে নড়ে না, দাঁত বাহির করিয়া দুর্বিনীত হাসি হাসে। রাত্রে স্বরচিত শয্যায় সে ছটপট করে। নারী সঙ্গহীন এই নিরুৎসব জীবন আর তার ভালো লাগে না।
অতীতের উদ্দাম ঘটনাবহুল জীবনটির জন্য তাহার মন হাহাকার করে। তারির দোকানে ভাঁড়ে ভাঁড়ে তারি গিলিয়া সে হল্লা করিত, টলিতে টলিতে বাসির ঘরে গিয়া উন্মত্ত রাত্রি যাপন করিত, আর মাঝে মাঝে দল বাঁধিয়া গভীর রাত্রে গৃহস্থের বাড়ি চড়াও হইয়া সকলকে মারিয়া কাটিয়া টাকা ও গহনা লুটিয়া রাতারাতি উধাও হইয়া যাইত। স্ত্রীর চোখের সামনে স্বামীকে বাঁধিয়া মারিলে তাহার মুখে যে অবর্ণনীয় ভাব দেখা দিত, পুত্রের অঙ্গ হইতে ফিনকি দিয়া রক্ত ছুটিলে মা কেমন করিয়া আর্তনাদ করিয়া উঠিত, মশালের আলোর সে দৃশ্য দেখা আর আর্তনাদ শোনার চেয়ে উন্মাদকর নেশা আর কি আছে। পুলিশের ভয়ে গ্রাম হইতে গ্রামান্তরে পালাইয়া বেড়াইয়া আর বনে জঙ্গলে লুকিয়া থাকিয়াও যেন তখন সুখী ছিল। তাহার দলে অনেকেই বারবার ধরা পড়িয়া জেল খাটিয়াছে, কিন্তু জীবনে একবারের বেশি পুলিশ তাহার নাগাল পায় নাই। রাখু বাগদির সঙ্গে পাহানার শ্রীপতি বিশ্বাসের বোনটাকে যেবার সে চুরি করিয়াছিল, সেইবার 7 বছরের জন্য তাহার কয়েদ হইয়াছিল, কিন্তু 2 বছরের বেশি কেহ তাহাকে জেলে আটকাইয়া রাখিতে পারে নাই। এক বর্ষা সন্ধ্যায় জেলের প্রাচীর ডিঙাইয়া সে পালাইয়াছিল। তারপর একা সে গৃহস্থ বাড়িতে ঘরের বেড়া কাটিয়া চুরি করিয়াছে। দিন দুপুরে পুকুর ঘাটে একাকিনী গৃহস্থ বধূর মুখ চাপিয়া গলার হার হাতের বালা খুলিয়া লইয়াছে। রাখুর বউকে সঙ্গে নিয়া নোয়াখালী হইয়া সমুদ্র ডিঙাইয়া পাড়ি দিয়াছে একেবারে হাতিয়ায়। 6 মাস পরে রাখুর বউকে হাতিয়ায় ফেলিয়া আসিয়া পরপর 3 বার 3টি দল করিয়া দূরে দূরে কত গ্রামে যে ডাকাতি করিয়া বেড়াইয়াছে, তাহার সবগুলির নামও এখন তাহার স্মরণ নাই। তারপরেই সেদিন বৈকুণ্ঠ সার মেজ ভাইটার গলায় সে দায়ের কোপে দুফাঁক করিয়া দিয়ে আসিয়াছে। কি জীবন তাহার ছিল, এখন কি হইয়াছে। মানুষ খুন করিতে যাহার ভালো লাগিত, সে আজ ভিক্ষা না দিয়া চলিয়া গেলে পথচারীকে একটা টিটকিরি দেওয়ার মধ্যে তাহার মনের জ্বালা নিঃশেষ করে। দেহের শক্তি তাহার এখনো তেমনই অক্ষুণ্ণ আছে, সে শক্তি প্রয়োগ করিবার উপায়টাই তাহার নাই। কত দোকানে গভীর রাত্রে সামনে টাকার থোক সাজাইয়া একা বসিয়া দোকানে হিসাব বেলায়। বিদেশগত কত পুরুষের গৃহে মেয়েরা থাকে একা। এদিকে ধারালো একটা অস্ত্র হাতে তাদের সামনে হুমকি দিয়া পড়িয়া একদিনে বড়লোক হওয়ার পরিবর্তে বিন্নুমাজির চালাটার নিচে সে চুপচাপ শুইয়া থাকে। ডান হাতটিকে অন্ধকারে হাত বুলাইয়া ভিকুর আফসোসের সীমা থাকে না। সংসারের অসংখ্য ভীরু ও দুর্বল নরনারীর মধ্যে এত বড় বুকের পাটা আর এমন করিয়া জোরালো শরীর নিয়া শুধু একটা হাতের অভাবে সে যে মরিয়া আছে, এমন কপালও মানুষের হয়। তবু এ দুর্ভাগ্য সে সহ্য করিতে পারে, আফসোসেই নিবৃত্তি। একা ভিকু আর থাকিতে পারে না। বাজারে ঢুকিবার মুখেই একটি ভিখারিনী ভিক্ষা করিতে বসে। বয়স তাহার বেশি নয়, দেহের বাঁধুনিও বেশ আছে, কিন্তু একটা পায়ে হাঁটুর নিচে হইতে পায়ের পাতা পর্যন্ত তাহার থকথকে তৈলাক্ত ঘা। এই ঘায়ের জোরে সে ভিকুর চেয়ে বেশি রোজগার করে, সেজন্য ঘাটিকে সে বিশেষ যত্নে সারিতে দেয় না। ভিকু মধ্যে মধ্যে গিয়ে তার কাছে বসে। ঘাটি সারবে না লয়? ভিখারিনী বলে, খুব, ওষুধ দিলে এখনই সারে। ভিকু সাগ্রহে বসে। সারা তবে, ওষুধ দিয়া চটপট সারাইয়া ল। ঘা সারলে তোর আর ভিক ভাঙতি হইব না, জানোস, আমি তোরে রাখুম। আমি থাকলি তো। কেন থাকবি না কেন? খামু পরামু আরামে রাখুম, পায়ের পরনি পা দিয়া গাঁঠ হইয়া বইয়া থাকবি, না করস তুই কিসের লেগে? অত সহজে ভুলিবার মেয়ে ভিখারিনী নয়। খানিকটা তামাক পাতা মুখে গুঁজিয়া সে বলে, 2 দিন বাদে মোড়ে যখন খেদাইয়া দিবি, ঘা মুই তখন পাবো কোয়ানে। ভিকু আজীবন একনিষ্ঠতার প্রতিজ্ঞা করে, সুখে রাখিবার লোভ দেখায়, কিন্তু ভিখারিনী কোনো মতেই রাজি হয় না। ভিকু ক্ষুণ্ণ মনে ফিরিয়া আসে। এদিকে আকাশে চাঁদ ওঠে, নদীতে জোয়ার ভাটা বয়, শীতের আমেজে বায়ুস্তরে মাদকতা দেখা দেয়। ভিকুর চারপাশে কলা বাগানে চাপা কলার কাঁদি শেষ হইয়া আসে। বিন্নুমাঝি কলা বিক্রির পয়সায় বউকে রূপার গোট কিনিয়া দেয়। তালের রসের মধ্যে নেশা ক্রমেই ঘোরালো ও জমাট হইয়া ওঠে। ভিকুর প্রেমের উত্তাপে ঘৃণা উবিয়া যায়, নিজেকে সে আর সামলাইয়া রাখিতে পারে না। একদিন সকালে উঠিয়া এসে ভিখারিনীর কাছে যায়, বলে, আচ্ছা চল, ঘা লইয়াই চল। ভিখারিনী বলে, আগে আইবার পারো নাই? যা এখন মরো গিয়া, আখার তালে ছালি খা গিয়া। কেন, ছালি খাওয়ানোর কথাটা কি? তোর লাইকে হাঁ কইরা বইসা আছি ভাবছুস তুই বটে, আমি ওই উয়ার সাথে রইছি। ওদিকে তাকাইয়া ভিকু দেখিতে পায়
তাহারই মতো জোয়ান দাড়িওয়ালা এক খঞ্চ ভিখারি খানিক তফাতে আসন করিয়াছে। তাহার ডান হাতটির মতো একটি পা হাঁটুর নিচে শুকাইয়া গিয়াছে। বিশেষ যত্ন সহকারে ওই অংশটুকু সামনে মেলিয়া সে আল্লাহর নামে দয়া প্রার্থনা করিতেছে। পাশে পড়িয়া আছে কাঠের একটা কৃত্রিম রসপা। ভিখারিনী আবার বলিল, বর্ষ যে, পালাইয়া যা, দেখলি খুন করিয়া ফেলাইবা কইয়া দিলাম। ভিকু বলে, আরে থো, খুন অমন সব হালাই করতেছি, উয়ার মতো 10টা মাইন্স রে একা ঘাইল কইরা দিবার পারতাম, তা জানোস, আমি তোরে রাখুম। ভিখারিনী বলে, পারস তো জানা, ইয়ার সাথে লাগ না গিয়া, আমার কাছে কি? উয়ারে তুই ছাড়ান দে, আমার কাছে চ। এই রে সোনা, তা মুখ খাবা? খা দেইকা পিছাইছিলি, তোর লগে আর খাতির কি রে হালার পুত, উয়ারে ছাড়ুম কেন? উয়ার মতো কামাস তুই, ঘর আছে তোর, ভাগবি তো ভাগ, নইলে গাল দিমু কইলাম। ভিকু তখনকার মতো প্রস্থান করে, কিন্তু হাল ছাড়ে না। ভিখারিনীকে একা দেখিলেই কাছে আসিয়া দাঁড়ায়, ভাব জমাইবার চেষ্টা করিয়া বলে, তোর নামটা কি রে? এমনি তাহারা পরিচয়হীন যে এতকাল পরস্পরের নাম জিজ্ঞাসা করিবার প্রয়োজনও বোধ করে নাই। ভিখারিনী কালো দাঁতের ফাঁকে হাসে, ফের লাগতে আইচোস, ওই ও বুড়ির কাছে যা। ভিকু তাহার কাছে উবো হইয়া বসে। পয়সার বদলে অনেক চাল ভিক্ষা দেয় বলিয়া আজকাল সে কাঁধে করিয়া ঝুলি ঝুলাইয়া বেড়ায়। ঝুলির ভিতর হইতে মর্তমান কলা বাহির করিয়া ভিখারিনীর সামনে রাখিয়া বলে, খা, তোর লেগে চুরি কইরা আনছি। ভিখারিনী তৎক্ষণাৎ খসা ছাড়াইয়া প্রেমিকের দান আত্মসাৎ করে। খুশি হইয়া বলে, নাম শুনবার চাস? 5ই কয় মোড়ে, 5ই। তুই কলা দিছস, তাই নাম কইলাম, এবার ভাগ। ভিকু উঠিবার নাম করে না। অত বড় একটা কলা দিয়া শুধু নাম শুনিয়া খুশি হইবার মতো শৌখিন সে নয়। যতক্ষণ পারে ধুলার ওপর উবু হইয়া বসিয়া 5ইর সঙ্গে সে আলাপ করে। ওদের স্তরে নামিয়া না গেলে সে আলাপকে কেউ আলাপ বলিয়া চিনিতে পারিবে না। মনে হইবে পরস্পরকে তাহারা যেন গাল দিতেছে। 5ইর সঙ্গীর নাম বশির। তার সঙ্গে সে একদিন আলাপ জমাইবার চেষ্টা করিল। সেলাম মিয়া। বশির কহিল, এদিকে ঘুরাপিরা কি জন্যি? সেলাম মিয়া হতিছে, লাঠির এক গায়ে সিটটি ছেঁচে দিমু না। দুজনে খুব খানিকটা গালাগালি হইয়া গেল। ভিকুর হাতে লাঠি ও বশিরের হাতে মস্ত একটা পাথর থাকায় মারামারিটি হইল না। নিজের তেঁতুল গাছের তলায় ফিরিয়া যাওয়ার আগে ভিকু বলিল, র, তো নিপাত করতেছি। বশির বলিল, ফের উয়ার সাথে বাতচিত করলেই জানে মাইরা দিব, আল্লাহর কিরে। এই সময় ভিকুর উপার্জন কমিয়া আসিল। পথ দিয়া প্রত্যহ নতুন নতুন লোক যাতায়াত করে না। একেবারে প্রথমবারের জন্য যাহারা পথটি ব্যবহার করে, দৈনন্দিন পথিকদের মধ্যে তাহাদের সংখ্যা 2 মাসের ভিতরেই মুষ্টিমেয় হইয়া আসে। ভিকুকে একবার যাহারা একটা পয়সা দিয়েছে, পুনরায় তাহাকে দান করিবার প্রয়োজন তাহাদের অনেকেই বোধ করে না। সংসারে ভিখারির অভাব নাই। কোনো রকমে ভিকুর পিঠ চলিতে লাগিল। হাটবার ছাড়া রোজগারের একটি পয়সাও সে বাঁচাইতে পারিল না। সে ভাবনায় পড়িয়া গেল। শীত পড়িলে খোলা চালার নিচে থাকা কষ্টকর হইবে। যেখানে হোক চারদিক ঘেরা যেমন তেমন ঘর তাহার একখানা চাই। মাথা গুঁজিবার একটা ঠাঁই আর দুবেলা খাইতে না পাইলে কোনো যুবতী ভিখারিনী তাহার সঙ্গে বাস করিতে রাজি হইবে না। অথচ উপার্জন তাহার যেভাবে কমিয়া আসিতেছে, এভাবে কমিতে থাকিলে শীতকালে নিজেই হয়তো পেট ভরিয়া খাইতে পাইবে না। যেভাবেই হোক আয় বাড়াইবার কোনো উপায়ই সে দেখিতে পায় না। চুরি ডাকাতির উপায় নাই, মজুর খাটিবার উপায় নাই। একেবারে খুন করিয়া না ফেলিলে কাহারও কাছে অর্থ ছিনাইয়া লওয়া এক হাতে সম্ভব নয়। 5ইকে ফেলিয়া এই শহর ছাড়িয়া কোথাও যাইতে তাহার ইচ্ছা হয় না। আপনার ভাগ্যের বিরুদ্ধে ভিকুর মন বিদ্রোহী হইয়া ওঠে। তাহার চালার পাশে বিন্নু মাঝির সুখী পারিবারিক জীবনটা তাহাকে হিংসায় জর্জরিত করিয়া দেয়। একদিন বিন্নুর ঘরে আগুন ধরাইয়া দিবার জন্য মন ছটপট করিয়া ওঠে। নদীর ধারে খ্যাপার মতো ঘুরিতে ঘুরিতে তাহার মনে হয় পৃথিবীর যত খাদ্য, যত নারী আছে, একা সব দখল করিতে না পারিলে তাহার তৃপ্তি হইবে না। আর কিছুকাল ভিকু এমনি অসন্তোষের মধ্যে কাটাইয়া দিল। তারপর একদিন গভীর রাত্রে ঝুলির মধ্যে তাহার সমস্ত মূল্যবান জিনিস ভরিয়া জমানো টাকা কোটি কোমরের কাপড়ে শক্ত করিয়া বাঁধিয়া ভিকু তাহার চালা হইতে বাহির হইয়া পড়িল। নদীর ধারে একদিন সে হাতখানেক লম্বা একটা লোহার শিক কুড়াইয়া পাইয়াছিল। অবসর মতো পাথরে ঘষিয়া শিকটির একটা মুখ সে চোখা করিয়াছে। এই অস্ত্রটি সে ঝুলির মধ্যে ভরিয়া সঙ্গে লইল।
অমাবস্যার অন্ধকারে আকাশ ভরা তারা তখন ঝিকিমিকি করিতেছে। ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। বহুকাল পরে মধ্যরাত্রির জনহীন জগতে মনের মধ্যে ভয়ানক একটা কল্পনা নিয়ে বিচারণ করিতে বাহির হইয়া ভিকুর অকথনীয় উল্লাস বোধ হইল। নিজের মনে অস্ফুট স্বরে সে বলিয়া উঠিল, বাঁটি লইয়া ডানটিরে যদি রেহাই দিতা ভগবান। নদীর ধারে ধারে ৮ মাইল হাঁটিয়া গিয়া একটা সংকীর্ণ পথ দিয়া সে শহরে প্রবেশ করিল। বাজার বাঁ হাতে রাখিয়া ঘুমন্ত শহরের বুকে ছোট অলিগলি দিয়া শহরের অপর প্রান্তে গিয়া পৌঁছিল। শহরে যাওয়ার পাকা রাস্তাটি এখান দিয়া শহর হইতে বাহির হইয়াছে। নদী ঘুরিয়া আসিয়া ২ মাইল তফাৎ এই রাস্তারই পাশে মাইলখানিক রহিয়া গিয়া আবার দক্ষিণে দিক পরিবর্তন করিয়াছে। কিছু দূর পর্যন্ত রাস্তার দুদিকে ফাঁকে ফাঁকে ২-১টা বাড়ি চোখে পড়ে। তারপর ধানের ক্ষেত ও মাঝে মাঝে জঙ্গলাকীর্ণ পতিত ডাঙার দেখা পাওয়া যায়। এমনি একটি জঙ্গলের ধারে জমি সাফ করিয়া ৫-৭খানা কুঁড়ে তুলিয়া কয়েকটা হতভাগ্য মানুষ একটা দরিদ্রতম পল্লী স্থাপন করিয়াছে। তাহার মধ্যে একটি কুঁড়ে বসিরের। ভোরে উঠিয়া ঠক ঠক শব্দে কাঠের পা ফেলিয়া সে শহরে ভিক্ষা করিতে যায়। সন্ধ্যার সময় ফিরিয়া আসে। পাঁচি গাছের পাতা জ্বালাইয়া ভাত রাঁধে, বসির টানে তামাক। রাত্রে পাঁচি পায়ের ঘায়ে ন্যাংরার পুঁটি চড়ায়। বাঁশের খাটে পাশাপাশি শুইয়া তাহাদের কাটা কাটা কদর্য গল্প করিতে করিতে ঘুমাইয়া পড়ে। তাহাদের নীড়, তাহাদের শয্যা ও তাহাদের দেহ হইতে একটা ভ্যাপসা পচা দুর্গন্ধ উঠিয়া খড়ের চালের ফুঁটো দিয়া বাহিরের বাতাসে মিশিতে থাকে। ঘুমের ঘরে বসির নাক ডাকায়, পাঁচি বিড়বিড় করিয়া বকে। ভিকু একদিন ওদের পিছু পিছু আসিয়া ঘর দেখিয়া গিয়াছিল। অন্ধকারে সাবধানে ঘরের পিছনে গিয়া প্যাড়ার ফাঁকে কান পাতিয়া সে কিছুক্ষণ কচু বনের মধ্যে দাঁড়াইয়া রহিল। তারপর ঘুরিয়া ঘরের সামনে আসিল। ভিখারির কুঁড়ে। দরজার ঝাপটি পাঁচি ভিতর হইতে বন্ধ করে নাই, শুধু ঠেকাইয়া রাখিয়াছিল। ঝাপটা সন্তর্পণে একপাশে সরাইয়া ঝুলির ভিতর হইতে শিকটি বাইর করিয়া শক্ত করিয়া ধরিল। ঘরের মধ্যে প্রবেশ করিল। বাইরে তারার আলো ছিল, ঘরের ভিতরে সেটুকু আলোরও অভাব। দেশলাই জ্বালিবার অতিরিক্ত হাত নাই। ঘরের মধ্যে দাঁড়াইয়া ভিকু ভাবিয়া দেখিল, বসিরের হৃৎপিণ্ডের অবস্থানটি নির্ণয় করা সম্ভব নয়। বাঁ হাতের আঘাত ঠিকমতো জায়গায় না পড়িলে বসির গোলমাল করিবার সুযোগ পাইবে, তাহাতে মুশকিল অনেক। কয়েক মুহূর্ত চিন্তা করিয়া বসিরের শিয়রের কাছে গিয়া একটিমাত্র আঘাতে ঘুমন্ত লোকটার তালুর মধ্যে শিকের চোখা দিয়া সে প্রায় ৩ আঙ্গুল ভিতর ঢুকাইয়া দিল। অন্ধকারে আঘাত কতদূর মারাত্মক হইয়াছে বুঝবার উপায় ছিল না। এক হাতে সবলে বসিরের গলা চাপিয়া ধরিল। পাঁচিকে বলিল, চুপ থাক, চিল্লবি তো তোকেও মাইরা ফেলামো। পাঁচি চেঁচাইল না, ভয়ে গুঙাইতে লাগিল। ভিকু তখন আবার বলিল, এতটুকু আওয়াজ লয়, ভালো চাস তো একদম চুপ মাইরা থাক। বসির নিষ্পন্দ হইয়া গেলে ভিকু তাহার গলা হইতে হাত সরাইয়া লইল। দম লইয়া বলিল, আলোটা জ্বালাইয়া দে পাঁচি। পাঁচি আলো জ্বালিলে ভিকু পরম তৃপ্তির সঙ্গে নিজের কীর্তি চাহিয়া দেখিল। একটিমাত্র হাতের সাহায্যে অমন জোয়ান মানুষটাকে ঘায়েল করিয়া গর্বের তাহার সীমার ছিল না। পাঁচির দিকে তাকাইয়া সে বলিল, দেখছস কে ডাকারে খুন করলো দেখছস? তখন পই পই কইরা কইলাম, মিয়াবাই ঘোড়া ডিঙাইয়া ঘাস খাইবার লারবা গো, ছাড়ান দেও। শুই না মিয়াবাই রইল গোঁসা, কয় কিনা শির ছেঁচা দিমু। দেন গো দেন, শির ছেঁচাই দেন মিয়াবাই। বসিরের মৃতদেহের সামনে ব্যঙ্গ ভরে মাথাটা একবার নত করিয়া ভিকু মাথা দুলাইয়া হাহা করিয়া হাসিতে লাগিল। সহসা ক্রুদ্ধ হইয়া বলিল, ঠাইরান বোবা কেন গো? আরে কথা কও হারা বাইতা মাইয়া, তোরে দিমু নাকি সাবার কইরা? হ্যাঁ? পাঁচি কাঁপিতে কাঁপিতে বলিল, ইভারে কি করবি? দেখ কি করি, পয়সা কোনে গুইনা রাখছে আগে তাই ক। বসিরের গোপন সঞ্চয় স্থানটি পাঁচি অনেক কষ্টে আবিষ্কার করিয়াছিল। ভিকুর কাছে প্রথমে সে অজ্ঞতার ভান করিল, কিন্তু ভিখু আসিয়া চুলের মুঠি চাপিয়া ধরিলে প্রকাশ করিতে পথ পাইল না। বসিরের সমস্ত জীবনের সঞ্চয় কম নয়, টাকায় আধুলিতে ১০০ টাকার উপর। একটি মানুষকে হত্যা করিয়া ভিকু ইহার পূর্বে ইহার চেয়েও বেশি উপার্জন করিয়াছে। তবু সে খুশি হইল। বলিল, কি কি নিবি পুডলি পা দিয়া ফেল পাচি, তারপর ল রাইত থাকতে মেলা করি, খানিক বাদে নবমীর চান্দ উঠব, আলোয় পথটুকু পার হমো। পাঁচি পুঁটুলি বাঁধিয়া লইল।
তারপর ভিকুর হাত ধরিয়া খুঁড়াইতে খুঁড়াইতে ঘরের বাইর হইয়া রাস্তায় গিয়া উঠিল। পূর্বাকাশের দিকে চাহিয়া ভিকু বলিল, অখনই চান্দু উঠব পাঁচি। পাঁচি বলিল, আমরা যামু কনে? সদর, ঘাটে নাও চুরি করুম, বিয়ানে ছির্তিপুরের সামনে জংলার মধ্যে ঠুইকা থাকুম, রাইতে একদম সদর। পা চালাইয়া চ পাঁচি, 1 কোষ পথ হাঁটন লাগব। পায়ের ঘা লইয়া তাড়াতাড়ি চলিতে পাঁচির কষ্ট হইতেছিল। ভিকু সহসা একসময় দাঁড়াইয়া পড়িল, বলিল, পায়ে কি তুই ব্যথা পাস পাঁচি? হ, ব্যথা জানায়। পিঠে চাপামু? পারবি কেন? পারবু, আয়। ভিকুর গলা জড়াইয়া ধরিয়া পাঁচি তাহার পিঠের ওপর ঝুলিয়া রহিল। তাহার দেহের ভারে সামনে ঝুঁকিয়া ভিকু জোরে জোরে পথ চলিতে লাগিল। পথের দুদিকে ধানের ক্ষেত আবছা আলোয় নিঃসালে পড়িয়া আছে। দূরে গ্রামের গাছপালার পিছন হইতে নবমীর চাঁদ আকাশে উঠিয়া আসিয়াছে। ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। হয়তো ওই চাঁদ আর এই পৃথিবীর ইতিহাস আছে, কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ হইতে সংগ্রহ করিয়া দেহের অভ্যন্তরে লুকাইয়া ভিকু ও পাঁচি পৃথিবীতে আসিয়াছিল, এবং অন্ধকার তাহার সন্তানের মাংসল আবষ্টনীর মধ্যে গোপন রাখিয়া যাইবে, তাহা প্রাগৈতিহাসিক। পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনোদিন পাইবেও না।